নমস্কার, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পাঠ করব ভৌতিক কাহিনী মায়াবী সুর। গল্পটি সংগৃহীত। এই আমার এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয়, আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে। আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে, নিলাম শুরু করে না। বিশেষত ল্যাজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই। টুকিটাকি জিনিস কিনি, এর মধ্যে অনেকগুলি দরকার লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছড়ি হয়েছে, ফুলকাটা আখরোট কাঠের বাক্স গোটা 6, 4খানা পুরনো আমলের চেয়ার। একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল। রামমোহনের আমলে তার জন্মই হয়নি। ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এই রকম এক নিলামে বোধহয় ল্যাজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো, ছোট্ট কটেজ পিয়ানো। বার্নিশ ম্লান হয়ে গেছে, কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল, এ পিয়ানো এ দেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজ পরিবারের কে একজন এর মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে। মাত্র 700 টাকায় এ জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরাও অবাক। পরিচিত একজনকে দেখালাম, সে বলল অনেক দিন ব্যবহার করা হয়নি, ভালো জিনিস, একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না। পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2 দিন পিয়ানো বাজানো শিখব। গ্রাসাচ্ছাদনের জন্য কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসতবাটি ছাড়া কলকাতায় আরও 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় 3,500, ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ, শেয়ারে প্রায় 4 লাখ। কাজেই আমার কোনো চিন্তাই ছিল না। মা মারা গেছে অনেক আগে, ভাই বোনের ঝামেলা নেই, আমি মা বাপের একমাত্র সন্তান। অবসর সময়ে সাহিত্য করি। সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়, ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে। ভারতবর্ষে কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই ছুটে সেখানে চলে যাই। 2টো সরা কিংবা হাঁড়ির ভাঙা টুকরো, তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলোচুলি। আর এক শখ এই নিলামে জিনিস কেনা। এর মধ্যেও অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে। পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তন্দ্রার ভাব এসেছিল। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে, টুং টুং টুং। কোনো শিক্ষিত হাতের ছোঁয়া। কে যেন এলোপাথারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। আমার ভৃত্য নটবর, নিবাস কাঁথি। খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসতো। বাপ কাজ ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে। 3 তলায় অন্য কোনো চাকরের উঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক। আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপর যেকে সেই। এ নিশ্চয়ই নটবরের কাজ। নতুন আনা পিয়ানোর ওপর শিক্ষানবিশই করছে। কিছুক্ষণের পর অসহ্য লাগলো। বিছানা ছেড়ে চটিজোড়া পায়ে গলিয়ে নিলাম। একটু এগোতেই শব্দ থেমে গেল। আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে। ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম। ঘুমের ঘরে ঠিক বুঝতে পারলাম না, একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা একেবারে চুপচাপ, রাত্রে মাঝে মাঝে টুংটুং করে বেজে ওঠে। নটবর নয়,
মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে নটবরের এমন শখ আর সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্রে ঠাস বোঝাই থাকাতে ইঁদুর আর আরশোলার দৌরাত্ম্য হয়েছে। বেশ বড় সাইজের ইঁদুর। তারই দু একটা রিডের উপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতে হলো। বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে। দরজা খুলতে গিয়েই থেমে গেলাম। ভেতরে পিয়ানো বাজছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত কোনো গত বাজাচ্ছে। আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম। কোথাও কেউ নেই, শুধু পিয়ানোর ডালা খোলা। ঠিক যেন কে বাজাচ্ছিল আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে। তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গেছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনা কি বলে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই। এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে, এমন অর্বাচীন চিন্তা আমি করি না। এরকম মূঢ় বিশ্বাসও আমার নেই। বরং বন্ধু বান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃত ঘটনা ছাড়া আর কি? দিন দুয়েক কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলাম তখন বাজনাটা একটু শিখি। খুঁজে খুঁজে এক মাস্টার জোগাড় হলো, পেয়ে গেলাম। অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। ঠিক হলো 200 টাকা নেবে, সপ্তাহে 2 দিন শেখাবে, বুধ আর শনি বিকালবেলা। তার আগে পিয়ানোটা টিউন করে নিলাম। যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল, খুব ভালো পিয়ানো সাহেব, এ জিনিস আর পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাবার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়েই চমকে উঠি। মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করলো। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম। ঠিক মনে হলো যেন কার কোলের ওপর বসে পড়েছি। তারপর রিডের উপর আঙুল চালাতে গেলেও এক বিপত্তি। আর একটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে। এসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর এ অস্বস্তিও কেটে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15, তারপর পেরেরা আসা বন্ধ করলো। প্রথমে ভেবেছিলাম অসুস্থ। খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেরেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনঃপূত নয়? কিন্তু পেরেরা তো 200 টাকাই চেয়েছিল। আমি তাতে রাজি হয়েছি। ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়েই দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে। তার বাড়িতে আমি আগেও গিয়েছি। পেরেরা বাড়িতেই ছিল। আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয়, কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন। পেরেরা বলল, আসুন, ভেতরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। তার বাইরের ঘরে গিয়ে বসলাম। পেরেরা কফি আনলো। কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানোও মুশকিল। পেরেরা একটু দম নিল, তারপর আবার বলতে আরম্ভ করলো, আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক একরকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন আমি নেশা ভাঙ করি। রোজই ডিনারের আগে মদ আমার চাই। কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না, আমার 10-12 বছরের অভ্যাস। এর আগে তো আমি কোনো দিন এসব দেখিনি। পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। তাই আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি বলে ফেলুন। পেরেরা শুরু করলো,
আপনি বোধহয় জানেন না, আমি বহু ঘাটের জল খাওয়া লোক। গায়ে জোরও যেমন আছে, মনে সাহসও তেমনই। কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি। পাছে আপনি ভয় পান, তাই আমি কিছু বলিনি। যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম, আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঠেকে যেত। নরম হাত, কোনো স্ত্রীলোকের বলেই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশুর দিব্যি, পেটে এক ফোঁটা অ্যালকোহল থাকতো না। কাজেই এমন হবার কথা নয়, কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প। না, শোবার ঘরে আর তো কিছু দুলছে না। রাস্তার আলোর কিছুটা ঘরে এসে পড়েছে। সেই আলোকে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে, একটুও দুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। পরবর্তী অংশটুকু আমি শেষ পর্বে শোনাবো।